কবে থেকে শুরু হবে? 10 তারিখ। 10 তারিখের আগে আমাদের আজকে একটা ক্লাস হবে। এরপরে কবে হবে ক্লাস? 28 তারিখে। জি স্যার। 28 তারিখে হবে, 5 তারিখেও হবে। আমাদের 5 তারিখে সশরীরে ক্লাস হবে, তাই তো? জি স্যার। হুম। আমাদের এই যে আমরা আগামী 2-3 ক্লাসে যে ইয়েটা আলোচনা করব এই পর্যন্তই। আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এই দুটো চ্যাপ্টারের উপর মিট হবে আর কি। আমাদের সেক্ষেত্রে শওকত স্যারের পাঠটুকু কি থাকবে মিড টার্মে? না, 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 শকত সাহেব পাঠ থাকবে না। ওকে, থ্যাংক ইউ। আমার তোমাদের সবার গুলো মিউট করে রেখো। তো আমাদের শকত স্যারের পার্টের কোশ্চেন থাকবে না, শুধু আমারটাই থাকবে। আমি যে দুটো চ্যাপ্টারের যতটুকু পড়াবো 5 তারিখ পর্যন্ত, ততটুকুই তোমাদের পরীক্ষা। আমি আশা করছি দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে শুরু করব, শেষ হয়ে যাবে। আমরা শুরু করি। আহ, যেহেতু তোমাদের আহ, কি বলে, ক্লাসগুলো সব অনলাইনে হচ্ছে, ক্লাস না নিলে তোমাদের কোর্স শেষ করা কঠিন হয়ে যাবে। অনলাইনে পড়াশোনা একটু কঠিন, তোমরাও বুঝতেছো, কিন্তু সুযোগই হচ্ছে না সরাসরি ক্লাস নেওয়ার জন্য। আমরা তোমাদের একটা চ্যাপ্টার শেষ করেছি, ইনফেকশাস ডিসঅর্ডার। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটি হচ্ছে ইউরোলজিক্যাল ডিসঅর্ডারস, অর্থাৎ কিডনি রিলেটেড, আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে সেটি আমরা আলোচনা করব এখানে। তোমাদের সিলেবাসে 4টা ডিজিজ নিয়ে আলোচনা করার জন্য আমরা কি বলে সিলেবাসে আছে। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এরপরে আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং আরেকটা হচ্ছে বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। আমরা হয়তো সবগুলো কি বলে ডিজিজ আলোচনা করার সুযোগ এখানে আমাদের নেই। আমরা এই 4টা ডিজিজ এখানে আলোচনা করব, তাদের প্যাথোফিজিওলজি, তাদের সিমটমস, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিউটিক্যাল অ্যাডভাইস কি কি থাকবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব আজকে। তো আমরা শুরু করি। আমাদের ইউরোলজিক্যাল ডিজিজ যে শব্দটা আমরা বলছি, এই শব্দটা দিয়ে আসলে বোঝানো হয় কি, আমরা এখানে লিখেছি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, কিডনি স্টোন, ব্লাডার কন্ট্রোল প্রবলেমস, প্রোস্টেট প্রবলেমস, অনেক কিছু হইতে পারে আমাদের এক্সক্রিটরি অর্গানে। যে অর্গানগুলো রয়েছে, আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। আহ এই পিকচারে দেখা যাচ্ছে দুটো কিডনি, ইউরেটার, ব্লাডার রয়েছে। এরপরে সেখান থেকে ইউরেথ্রা দিয়ে সেটি বের হয়ে যায়। তো এর সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডও রয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেমটা, যদিও প্রোস্টেট গ্ল্যান্ড একটি রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, বাট এক্সক্রিটরি সিস্টেমেও তার একটা ইম্প্যাক্ট রয়েছে। তো ইউরোলজিক্যাল প্রবলেম গুলো সাধারণত মানুষ, পুরুষদেরই সবচেয়ে বেশি হয়, তবে মহিলাদেরও হতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে আমাদের ইউরোলজিক্যাল কন্ডিশনস গুলো দীর্ঘমেয়াদী হতে পারে। একেবারেই একবার যদি ডায়াগনোসড হয়, দেখা যায় যে আজীবন এটা নিয়ে তাকে চলতে হতে পারে। তো কিডনি ডিজিজের সংখ্যা ডে বাই ডে বাড়ছে। আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ কিডনির কোনো না কোনো রোগে আক্রান্ত। আর বাংলাদেশের এনভায়রনমেন্টটাও এমন অবস্থায় রয়েছে, আমরা আমাদের শাকসবজি, খাদ্য পণ্য যেসব রয়েছে সবগুলোতেই মাত্রাতিরিক্ত কীটনাশক, সার, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশনস, জেনোস্ট্রোজেন্স, নানান ধরনের কেমিক্যালস গুলো আমাদের ফুড চেইনে প্রবেশ করছে, হেভি মেটালস, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো তো রয়েছেই, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রয়েছে। এছাড়াও আমাদের নানান ধরনের ওষুধ, যেগুলো আমরা নেফ্রোটক্সিক, সেগুলো মুড়ি মুড়কির মতো মুদির দোকানে বিক্রি হচ্ছে। এই নেফ্রোটক্সিক ওষুধগুলো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ফুড চেইনের উপরে,
সব মিলিয়ে মানুষের কিডনির অবস্থা ভয়াবহ বাংলাদেশে। তো এই ইউরোলজিক্যাল কন্ডিশনস গুলো নিয়ে অসংখ্য মানুষ এখন আক্রান্ত। তো কিডনি ডিজিজ গুলোকে আমরা এক কথায় বলি নেফ্রোপ্যাথি। নেফ্রন থেকে শব্দটা এসেছে, প্যাথি অর্থাৎ ডিজিজ। তো নেফ্রোপ্যাথি, দ্যাট মিন্স দ্য ড্যামেজ অর ডিজিজ অফ এ কিডনি। এখানে দুইটা শব্দ আছে, একটা নেফ্রাইটিস, একটা নেফ্রোসিস। নেফ্রাইটিস, ITIS আছে শব্দের শেষে। ITIS যুক্ত শব্দগুলোকে বলা হয় ইনফ্লামেশন, অর্থাৎ কিডনিতে কোনো ধরনের যদি প্রদাহ তৈরি হয়, সেটা নানান কারণেই হতে পারে। আঘাত পেতে পারো, নেফ্রোটক্সিক হতে পারে, অটো ইমিউন হতে পারে, নানান কিছু কারণেই ইনফ্লামেশন হতে পারে। এবং এটার লোকেশনের উপর নির্ভর করছে এই ডিজিজটি কি বলে কত ধরনের হবে। আরেকটা হচ্ছে নেফ্রোসিস, এটা নন ইনফ্লামেটরি একটা কন্ডিশন। নন ইনফ্লামেটরি, বাট এইটি আবার দুই ভাগে আমরা আছে। এটা কি বলে নেফ্রাইটিক সিনড্রোম, একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। আমরা ক্রনিক কিডনি ডিজিজে এগুলো নিয়ে আলোচনা করব। নেফ্রাইটিক কি জিনিস এবং নেফ্রোটিক কি জিনিস, এই দুটোর পার্থক্যটা আমরা সেখানে ডিসকাস করব। তো এই নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনি ডিজিজ গুলো আমাদেরকে আমরা আলোচনা করব। তো আমরা চারটা ডিজিজের জন্য আমরা এখানে তোমাদের উল্লেখ করেছি: অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং আর একটা আমরা হচ্ছে বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। এই চারটা ডিজিজের শুরুটা করব আমি অ্যাকিউট কিডনি ইনজুরি দিয়ে। আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি যে শব্দটা এখানে দেখছি, এটি পূর্বে আসলে অ্যাকিউট রেনাল ফেইলিওর, ARF বলে বলা হতো, বাট নাও এডেজ এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি এই শব্দটি দিয়ে বলছে। আমরা এখানে একটা কিডনির ছবি দেখতে পাচ্ছি। তো কিডনিতে যা হয় এটা আমরা সকলে ফিজিওলজিতে পড়েছি। ব্লাড গুলো এসে এখানে ফিল্টার হয়, গ্লোমেরুলাসে ফিল্টার হয়ে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমাদের ইউরেটারে চলে যায়। তো এই ওয়েস্ট প্রোডাক্ট গুলোর যে ফরমেশনটা, এটি আমাদের এই কিডনিতে হচ্ছে, এবং ছাকন প্রক্রিয়ার মাধ্যমে এটি আমাদের রক্তটাকে পরিশুদ্ধ করছে। তো এই রক্তটা যে কিডনির ভিতরে প্রবেশ করছে, যে অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে, এই রক্ত প্রবেশের জায়গাতেও প্রবলেম হতে পারে। অর্থাৎ কিডনিতে আসার আগেই একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ তোমাকে তো রক্ত কিডনিতে আসতে হবে। অর্থাৎ তোমার রক্ত আসার রাস্তাতেও প্রবলেম থাকতে পারে। আর রক্ত আসলো, রাস্তা ক্লিয়ার আছে, কিন্তু কিডনির ভিতরে কোনো প্রবলেম হইতে পারে। অর্থাৎ কিডনির ছাকন যন্ত্রে বা অন্য কোনো স্পেসে কিছু প্রবলেম হয়েছে। আর 3 নম্বর হতে পারে তোমার ব্লাডের রাস্তা ঠিক আছে, উম, তোমার কিডনি ঠিক আছে, কিন্তু কিডনি থেকে যখন বের হয়ে যাবে ইউরেটার দিয়ে, সেই ইউরেটারে কোথাও অবস্ট্রাকশন আছে, বা ব্লাডারে কোথাও অবস্ট্রাকশন আছে, বা ইউরেথ্রাতে কোথাও অবস্ট্রাকশন আছে। অর্থাৎ 3টি স্থান তোমার এখানে জড়িত রয়েছে। একটা হচ্ছে রক্ত আসার স্থান, ছাকন যন্ত্রের স্থান, আর একটা হচ্ছে ইউরেটার বা আমাদের এক্সিট রুট যেটা, সেটা। অ্যাকিউট কিডনি ইনজুরি এই টার্মটাকে আমরা সাধারণত বলি যে হঠাৎ করে একেবারে তীব্র মাত্রায় তোমার কিডনি ইনফেকশন হল, মানে কোনো একটা ঘটনা ঘটেছে যার কারণে তোমার ইউরিন আউটপুট একেবারেই জিরো হয়ে গিয়েছে, বা ইউরিন আউটপুট হচ্ছে না। জেনারেলি এটা কয়েক ঘন্টার মধ্যেই টের পাওয়া যায়। যদি অ্যাকিউট কিডনি ইনজুরির কথা বলি, কয়েক ঘন্টা থেকে 2-1 দিনের মধ্যে, 48 আওয়ার্স এর মধ্যেই টের পাওয়া যায়। বাট কখনো কখনো এটা 7 দিন পর্যন্ত সময় লাগে বোঝার ক্ষেত্রে। আমরা ছবিটাতে এখানে দিয়েছি তোমার 4টা কজ এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লো ব্লাড ভলিউম, অল্প পরিমাণ আসতেছে। এটা হতে পারে হার্ট ফেলিওরের কারণে, তোমার হার্ট ফেল করেছে, ফলে তোমার যে পাম্পিং করে রক্তটাকে কিডনিতে আনতে হবে সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছে। আর একটা হতে পারে তোমার কোনো ঔষধ তুমি খেয়েছো, নেফ্রোটক্সিক ড্রাগ,
বিভিন্ন ধরনের ওষুধ কিডনিতে নেতিবাচক প্রভাব ফেলে, সেই কিডনির প্রভাবজনিত কারণে তোমার অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, অথবা কোনো ধরনের ইনফ্লামেশন বা ভাস্কুলাইটিস বা ইনফেকশন কোনো কারণে তোমার এটা হয়ে যেতে পারে। তো এটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলছি, যার কজ গুলো তিন প্রকার হতে পারে। এই তিনটির কথা আমি একটু আগে তোমাদেরকে বললাম। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি শুনতে না পারো, ইন্টারনেট ফ্লাকচুয়েশন করে, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো যে স্যার আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমি বাসায় আমার ইন্টারনেটের গতিটা একটু স্লো, তো অনেক সময় কেটে যেতে পারে। যদি তোমাদের কি বলে শুনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি ইন্টারনেটের প্রবলেমটা সলভ করব। তো আমরা যেখানে আছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে হ্যান্ড রেজ করো, আমি হ্যান্ড রেজ দেখতে পেলে তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা কি বলে কোশ্চেনটা গ্রহণ করবো এবং অ্যান্সার দেব। আমরা কজের কথা বলছিলাম। অ্যাকিউট কিডনি ইনজুরির তিনটি কজ: প্রি রেনাল, একটা হচ্ছে ইন্ট্রিনজিক রেনাল, এবং আরেকটা হচ্ছে পোস্ট রেনাল। আমরা এখানে প্রি রেনাল যে শব্দটা ইউজ করেছি, যেটি হচ্ছে রক্ত যখন কিডনিতে প্রবেশ করবে সেই রক্তের পরিমাণটাই কমে গেছে, ডিউ টু ডিক্রিজড ব্লাড ফ্লো টু দ্য কিডনি। ইন্ট্রিনজিক শব্দের অর্থ হচ্ছে কিডনির ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, ডিউ টু ড্যামেজ টু দ্য কিডনি ইটসেলফ, অর্থাৎ তোমার গ্লোমেরুলাসে, ফিল্ট্রেশন প্রক্রিয়ায় বা টিউবুলসে কোথাও সমস্যা হয়েছে। আর একটা হচ্ছে পোস্ট রেনাল, ডিউ টু ব্লকেজ অফ ইউরিন ফ্লো, মানে ইউরিন ফর্মেশন হচ্ছে কিন্তু পরবর্তীতে যে এটা ব্লাডারে যাবে, ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাবে, সেই জায়গায় কোথাও অবস্ট্রাকশনটা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের কজ এখানে লিখেছি, তোমাদেরকে অন্তত তিনটি করে এক্সাম্পল দিতে হবে। খেয়াল রাখবে, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খাতা কলমে সেই টিপস গুলো লিখে রাখবে। সশরীরে ক্লাস হলে হয়তো আরো ভালোভাবে এক্সপ্লেইন করা যেত, কিন্তু আহ, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা খাতা কলম পাশে রাখার জন্য। প্রিরেনাল যে কজটার কথা আমরা একটু বলছিলাম, এখানে বেশ কয়েকটা আমরা উদাহরণ দিয়েছি, যেমন সেপসিস হতে পারে, ইনফেকশন টু ব্লাড, ডিহাইড্রেশন হতে পারে, এক্সেসিভ ব্লাড লস হতে পারে, কোনো কারণে তোমার ইনজুরি হলো এবং অনেকগুলো হাত অ্যাক্সিডেন্ট করলে তোমার ব্লাড লস হয়ে গেছে, কার্ডিওজেনিক শক হতে পারে, তোমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, সিরোসিস হতে পারে। আহ, কিছু ঔষধ যেমন এসি ইনহিবিটর বা এনএসএইডস গ্রহণ করলেও তোমার প্রি রেনাল কজ হতে পারে। ইন্ট্রিনজিক রেনাল, আমরা কিডনির ভিতরের যে গঠনগত প্রবলেম, সেই গঠনগত প্রবলেমের কথাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক রেনাল। এখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, যেটি আমরা আরো বিস্তারিত পরবর্তীতে একটা কি বলে আমাদের স্লাইডই থাকবে, আমরা এই সম্পর্কে আরো জানবো। গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরাইদোমেটাস, নেক্রোসিস, কিছু অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট ইউজ করলেও ইন্ট্রিনজিক রেনাল ক্ষয় হয়ে যেতে পারে, তোমার ফিল্টার গুলো নষ্ট হয়ে যেতে পারে। পোস্ট রেনাল, পোস্ট রেনালে আমরা দেখতে পাচ্ছি কিডনি স্টোন, ব্লাডার ক্যান্সার, নিউরোজেনিক ব্লাডার, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যেটাকে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলছে, আমরা এটা পরবর্তীতে আবার আলোচনা করব, ন্যারোয়িং অফ ইউরেথ্রা, এন্টিকোলিনার্জিক ড্রাগ যদি কেউ ব্যবহার করে তাহলে পোস্ট রেনাল হয়। তো আমরা এখানে ড্রাগের সম্পর্কে তোমাদেরকে বলি। এখানে তিন চারটা ক্যাটাগরির ড্রাগ, পাঁচটা ক্যাটাগরির ড্রাগের নাম অলরেডি চলে এসেছে, অর্থাৎ তুমি যদি এনএসএইডস অথবা এসি ইনহিবিটর ইউজ করো, তাহলে তোমার প্রিরেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তুমি যদি অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইউজ করো, তাহলে তোমার ইন্ট্রিনজিক রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। অপরদিকে তুমি যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করো, তাহলে তোমার পোস্ট রেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। অর্থাৎ আমরা এই ড্রাগ গুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করব, যাতে করে এই ওষুধগুলো আমার এই তিনটি কারণের কোনোটাতেই যাতে কোনো ইম্প্যাক্ট না ফেলে। আমরা
পরবর্তীতে প্যাথোফিজিওলজিটা দেখি একটু। প্যাথোফিজিওলজিটা হচ্ছে প্রিরেনাল ফর্ম অফ একেআই, যেটা তিনটি ফর্ম, একটা প্রিরেনাল, একটা ইন্ট্রিনজিক, একটা পোস্টরেনাল। প্রিরেনাল যে কজটা রয়েছে এখানে আমরা লিখেছি যে যে কোনো কারণেই হোক যদি ব্লাড ফ্লোটা কমে যায়, তো কারণগুলো কি কি হতে পারে প্রিরেনালের? হাইপোভোলেমিয়া, অর্থাৎ তোমার ব্লাডের পরিমাণই কমে গেছে। এটা কখন হতে পারে? যদি তুমি আগুনে পোড়া রোগী হয়, বা হেমোরেজ হয়, তোমার ব্রেইনে হেমোরেজ হয়েছে, বা তোমার তোমার কোথাও শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, বা তুমি অ্যাক্সিডেন্ট করেছো, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। যে কোনো কারণে তোমার শরীর থেকে রক্ত বের হয়ে যেতে পারে, বা পানি মানে পানি শূন্যতা দেখা দিতে পারে। এটাকে বলে হাইপোভোলেমিয়া। এরপরে আসো হাইপোটেনশন ফ্রম ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট। তোমার হার্টের পাম্পিং নিয়ে প্রবলেম হয়েছে, এটা যে কোনো কারণে হতে পারে। সেটা পালমোনারি এম্বোলিজম হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে। নানান কারণে তোমার কার্ডিয়াক আউটপুটটা, অর্থাৎ যে ব্লাড যে পাম্পিং আউট হচ্ছে ফ্রম হার্ট, এটি কমে যেতে পারে। আরেকটা হতে পারে হাইপোটেনশন ফ্রম সিস্টেমিক ভ্যাসোডাইলেশন। কোনো কারণে সেপটিক শক হয়ে গেছে, বা অ্যানাফাইলেকটিক শক, বা অ্যানেস্থেসিয়া অ্যাডমিনিস্ট্রেশন করলেও এই হাইপোটেনশন হতে পারে। অর্থাৎ অ্যানেস্থেসিয়া যখন দেবে তখন কিন্তু আমাদের বিপি মনিটরিং করতে হবে, যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর তার বিপি ফল করছে কিনা। এই জন্য দেখবা যে যারা অ্যানেস্থেসিয়া দিচ্ছে হাতের কি বলে একটা বিপি মানে আইসি মেশিনের মধ্যে বিপিও চেক করছে কন্টিনিউয়াস। রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন যদি আমরা হতে পারে তোমার ওই যে এফারেন্ট আর্টেরিয়ল যেটা দিয়ে ব্লাড প্রবেশ করছে সেখানে ওটা ন্যারোয়িং হয়ে যেতে পারে। এখানে বেশ কিছু ড্রাগ আছে, আমরা নাম লিখেছি। এনএসএইডস, তারপরে তোমার সিটি স্ক্যান বা পেট স্ক্যান করার সময় যে আয়োডিনেটেড কন্ট্রাস্ট ডাইটা ব্যবহার করা হয়। আমরা অনেক সময়ই এমআরআই, সিটি স্ক্যান বা পেট স্ক্যান করতে গেলে আমাদেরকে 1 থেকে 1.5 লিটার খাওয়াবে, একটা ডাই খাওয়াই দিবে পানির সাথে। ওই ডাইটা ব্লাড ভেসেল দিয়ে যেখানে যেখানে যাবে, হ্যাঁ এখন ইনজেকশনও দিয়ে দিতে পারে, সেই ডাইটাকে আমরা কি বলে ক্যাপচার করি মেশিনে। তো সুতরাং ওই যে আয়োডিনেটেড কন্ট্রাস্ট ডাইটা দেয়া হয়, এই ডাইটাও কিন্তু তোমার কিডনিতে আটকে যেতে পারে, কিডনি ভ্যাসোকনস্ট্রিকশন করে ফেলতে পারে। অ্যাম্ফোটেরিসিন বি একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ক্যালসিনিউরিন ইনহিবিটরস, হেপাটোরেনাল সিনড্রোম, এগুলো নানান কারণে তোমার এফারেন্ট আর্টেরিয়লটা কনস্ট্রিকশন হয়ে যেতে পারে। এরপরে গ্লোমেরুলার এফারেন্ট আর্টেরিওলার ভ্যাসোডাইলেশন। যদি তোমার ইফারেন্ট আর্টেরিয়লটা ভ্যাসোডাইলেট হয়ে যায়, যেমন এখানে আমরা নাম লিখেছি এসি ইনহিবিটর, এনজিওটেনসিন রিসিপ্টর ব্লকার, এগুলো খুবই পপুলার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আমরা মার্কেটে অনেক পেশেন্টকে দেওয়া হয়, হাইপারটেনসিভ পেশেন্টকে। তো সুতরাং হাইপারটেনসিভ পেশেন্টের আরেকটা বড় রিস্ক থেকে যাচ্ছে যে তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করলে এই কিডনি প্রবলেম, অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার চান্স রয়েছে। সুতরাং এই দুটো ড্রাগ, এসি ইনহিবিটর বা এনজিওটেনসিন রিসিপ্টর ব্লকার, যারা খাচ্ছে তাদের কিডনির নিয়মিত চেক আপ করা জরুরি। তো এই 5টা কারণ আমরা জানলাম প্রিরেনাল ফর্ম অফ একেআই এর জন্য। এখন আসো ইন্ট্রিনজিক ফর্ম অফ একেআই, দ্যাট মিনস তোমার গঠনগত, কিডনির গঠনগত কোনো প্রবলেম হয়েছে যেখানে কিডনির ফিল্ট্রেশন প্রসেস অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের এখানে গ্লোমেরুলাস আছে বউম্যানস ক্যাপসুলে, এরপরে আছে আমাদের কি বলে প্রক্সিমাল কনভুলেটেড টিউবুলস, লুপ অফ হ্যানলি, ডিস্টাল কনভুলেটেড টিউবুলস, কালেক্টিং ডাক্টস। এই যে অংশগুলো নিয়ে আমাদের কিডনির গঠনটা, নেফ্রনের গঠনটা রয়েছে, এখানে কোথাও অবস্ট্রাকশন বা কোনো ধরনের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলো নাম আমরা এখানে লিখেছি অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস, অর্থাৎ তোমার ওই টিউবুলস এর সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এখানে আমরা কিছু ড্রাগের নাম লিখেছি। অ্যামাইনোগ্লাইকোসাইডস একটা অ্যান্টিবায়োটিক, ভ্যানকোমাইসিন, তারপরে সেই যে ডাইয়ের কথা বললাম এমআরআই, পেট বা সিটি স্ক্যান করার সময়, অ্যাম্ফোটেরিসিন বি। এই ড্রাগগুলো গ্রহণ করলে আমাদের
টিউবিউলার নেক্রোসিস হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের টিউবিউলার যে সেলগুলো রয়েছে এই রেল সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এআইএন হবে পেনিসিলিন জাতীয় ড্রাগ খেলে, এনএসএইডস, প্রোটন পাম্প ইনহিবিটরস, অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড অথবা এসএলই সিস্টেমিক লুপাস এরাইদেমেটোসাস যদি কারো হয়ে থাকে তাহলে নেফ্রাইটিস হয়ে যাবে, ইন্টারস্টিশিয়াল স্পেস গুলো তোমার ব্লক হয়ে যাবে একদম। গ্লোমেরুলোনেফ্রাইটিস এটি আমরা আরো ডিসকাস করব ভবিষ্যতে, অন্য দিন আমরা যখন ডিসকাস করব সেখানে আরো এটা ডিটেলস আসবে। আমরা এখানে কিছু কজ দিয়েছি, এগুলো অটো ইমিউন ডিজিজ হতে পারে ইমিউনোগ্লোবুলিন এ দ্বারা, ক্রায়োগ্লোবিনেমিয়া হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিসের আরেকটা ফর্ম হচ্ছে এসএলই। সুতরাং এই ফর্মগুলো নিয়ে আমরা আবার ডিসকাস করব। আর একটা হচ্ছে ইন্ট্রাটিউবিউলার অবস্ট্রাকশনস, টিউবিউলস এর কোথাও অবস্ট্রাকশন হয়ে গেছে, এটা সাধারণত আমাদের যদি ব্লাড গুলো ভেঙে যায় কোনো কারণে, হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ তোমার আরবিসি হিমোলাইসিস হয়ে যাচ্ছে, সেই আরবিসি গুলো এসে জমা হয়ে যাবে তোমার টিউবিউলস এর মধ্যে, তোমার আর ফিল্ট্রেশন হবে না। অর্থাৎ ফিল্টারের পেপার যদি আমরা চিন্তা করি, ফিল্টারের পেপারের পোর গুলো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে তার ফিল্ট্রেশন হবে না। তো আরবিসি ভেঙে গেলে কিন্তু আমাদের ইন্ট্রাটিউবুলার অবস্ট্রাকশন হয়ে যাবে এবং তোমার কিডনি সাডেনলি শাটডাউন হয়ে যাবে। এছাড়াও আরেকটা কেমিক্যাল আছে ইথাইলিন গ্লাইকল। আমরা প্যারাসিটামল ট্র্যাজেডির কথা শুনেছি, আমি জানি না তোমরা শুনেছো কিনা, 1992 সালে হয়েছিল, এরপরে 2010-12 দিকে একবার হয়েছে। বাংলাদেশে প্যারাসিটামল তৈরি করার সময় পলিইথিলিন গ্লাইকলের পরিবর্তে ইথাইলিন গ্লাইকল দেওয়া হয়েছিল। বাচ্চারা যারা এই সমস্ত প্যারাসিটামল খেয়েছে সিরাপ, তারা আহ, অধিকাংশই বাচ্চাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং মারা গিয়েছে। এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে প্যারাসিটামল ট্র্যাজেডি নিয়ে। সেই ইথিলিন গ্লাইকল যদি কেউ ব্যবহার করে কোনো ফর্মুলেশনে তাহলে সেটি কিন্তু আমাদের কিডনিকে ব্লক করে দিবে একদম। তো এই কজগুলো আমরা ইন্ট্রিনজিক রেনাল কজ বলে বলছি, যেখানে সেলগুলো হয় ড্যামেজ হয়ে যাচ্ছে, নতুবা সেলের পোর্ট সাইজ গুলো বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আমাদের ইন্টারটিউবুলার অবস্ট্রাকশন হচ্ছে কোথাও, যার কারণে ইউরিন ফর্মেশন বন্ধ হয়ে যাবে। তো এই ইন্ট্রিনজিক রেনাল কজ গুলো রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের থার্ড কজ, যেটা পোস্ট রেনাল, অর্থাৎ ব্লাড আসছে, ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে, ইউরিন ফর্মেশন হচ্ছে, কিন্তু ইউরিনটা যে রাস্তা দিয়ে বের হবে সেই রাস্তাটা ব্লকেট হয়ে যাচ্ছে। সেটা ইউরেথ্রাতে হতে পারে, ব্লাডারে হতে পারে, কি বলে ইউরেটারে হতে পারে, যে কোনো জায়গায় এই ঘটনাটা ঘটতে পারে। আদার দেন দা কিডনি, কিডনি ইটসেলফ থেকে বাইরে কোথাও হতে পারে। আমরা এখানে লিখে দেখছি যে রেনাল ক্যালিসেস, মানে রেনালের যে বাইরের পার্ট, মানে নেফ্রনের যে বাইরের পার্টটুকু, সে ক্যালিক্সে যদি কোথাও তোমার স্টোন ফর্মেশন করে, এবং স্টোন ফর্মেশন খুবই কমন একটা প্রবলেম, অনেক মানুষেরই স্টোন আছে, সাইজের উপর ডিপেন্ড করে। হয়তো স্মল সাইজ হলে 1 to 3 মিলিমিটার হলে এটাকে খুব নেগলিজেবল বলা হয়, বাট 3 মিলিমিটারের বেশি হলেই তোমার কিডনি ইউরিন ফর্মেশন হ্যাম্পার্ড হবে এবং ডক্টররা তখন সার্জারি করে স্টোন বের করে নিয়ে আসেন। এবং অনেক বড় বড় স্টোন, প্রায় মার্বেলের সাইজের মতো স্টোন অনেক সময় কিডনি থেকে বের হয়। তো এটি আমাদের বিভিন্ন জায়গায় জমতে পারে, এই ক্যালকুলাই গুলো, রেনাল পেলভিস, ব্লাডার, ইউরেথ্রা, বিভিন্ন জায়গায় এই স্টোন গুলো জমা হলে আমাদের কি বলে কিডনি থেকে ইউরিন পাস করার রাস্তাটা ব্লকেট হয়ে যাবে। এছাড়াও টিউমার হতে পারে, ব্লাডারে টিউমার হতে পারে, প্রোস্টেটে টিউমার হতে পারে, ইউরেটারে টিউমার হতে পারে, ব্লাড ক্লটিং হতে পারে, কোনো কারণে সেখানে হেমোরেজ হয়ে গিয়েছে, ব্লাড ক্লটিং হয়ে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। হুম। আবার অনেক সময় প্রেগনেন্সিতে বা পেলভিক অর্গান প্রোল্যাপসে, আমাদের মায়েদের পেটে থাকার সময় তোমার ভ্রূণটা যত বাড়ছে এটি কিন্তু কি বলে ইউরেটার এবং ব্লাডারে চাপ দিচ্ছে, স্পেস ক্রিয়েট করছে, তখন কিন্তু ইউরিন করা প্রবলেম হয়ে যায়। অনেক মহিলারই প্রেগনেন্সি কন্ডিশনে ইউরিনের সমস্যা দেখা দেয়।
তো এই ধরনের অবস্ট্রাকশন গুলো, সেটা ন্যাচারাল আনন্যাচারাল যেটাই ঘটুক, এই ঘটনাগুলোর কারণে আমাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তাহলে আমরা তিনটি কজ তোমাদেরকে বললাম, একটা হচ্ছে প্রিরেনাল, এটা ডিসকাস করলাম। ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিকে বিশেষ করে পেনিসিলিন বা অ্যামাইনোগ্লাইকোসাইড, ভ্যানকোমাইসিন, এই ড্রাগগুলো খুবই ভয়াবহ। ইথিলিন গ্লাইকল। আর পোস্ট রেনালে ড্রাগের পরিমাণটা কম, ড্রাগ নিয়েই এখানে প্রবলেম। সমস্যাটা হলো স্টোন, আমাদের ফুডের মাধ্যমে, আমাদের নিউট্রিশনাল হ্যাবিটের কারণে স্টোন ফর্মেশন করে, অথবা টিউমার, ক্যান্সার, অথবা প্রেগনেন্সি বা পেলভিক অর্গান প্রোল্যাপসের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে। ওকে, আমরা কজ গুলো জানলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কজ গুলো সম্পর্কে? আমরা প্যাথোফিজিওলজিতে কজ গুলো ডিটেলস আলোচনা করেছি, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? শোনা না যাচ্ছে স্যার। তো? জি স্যার। হুম। আচ্ছা, আমি এই ইয়েগুলো, স্লাইড গুলো আমাদের ইয়েতে দেয়া আছে। আমি হোয়াটসঅ্যাপে কি তোমাদেরকে শেয়ার করব স্লাইড গুলো? স্যার এগুলো দেয়া আছে স্যার। হ্যাঁ, তোমার কালেকশন করতে পারো তোমাদের ইয়ে থেকে, ওই কম্পিউটারে, যেটি আমাদের ক্লাসে কম্পিউটারেও ছিল, হয়তো দুই একটা চেঞ্জ করব, করলে আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিব। ওকে, আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি শেষের দিকে চলে আসছি। সাইন অ্যান্ড সিমটমটা দেখি আমরা, খেয়াল করব। খুবই কম ইউরিন ফর্মেশন হবে অথবা নো ইউরিন ফর্মেশন। তোমার ইউরিন যদি ফর্মেশন না হয় তাহলে পা ফুলে যাবে, প্রচন্ড টায়ার্ড লাগবে, তোমার ব্রিদিং প্রবলেম হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, হাই ব্লাড প্রেশার দেখা দিবে, নওশিয়া, ফ্লাং পেইন, চেস্ট পেইন, সিজার, এগুলো হচ্ছে তোমার কমন সিমটমস অ্যাকিউট কিডনি ইনজুরির। অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে কিনা এটি ডক্টররা যেভাবে ডায়াগনোসিস করে সেটিকে বলা হয়, দুটো গাইডলাইন দ্বারা ফলো করে অ্যাকর্ডিং টু কেডিগো গাইডলাইন। কেডিগো হচ্ছে কিডনি ডিজিজ ইন্টারন্যাশনাল ইমপ্রুভ গ্লোবাল আউটকাম। এই কেডিগো গাইডলাইন 2025 পর্যন্ত আপডেটেড করা আছে। সেখানে কিছু প্যারামিটার দেয়া আছে, যে এই তিনটা প্যারামিটার যে কোনো একটা ঘটলে তাকে অ্যাকিউট কিডনি ডিজিজ ইনজুরি বলা হয়। সেটি কি কি প্যারামিটার? নাম্বার ওয়ান হতে পারে তোমার সেরাম ক্রিয়েটিনিন লেভেল 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার বেড়ে গেছে উইদিন 48 আওয়ার্স। মানে আমরা যদি সেরাম ক্রিয়েটিনিন চেক করি তাহলে 48 ঘন্টার মধ্যে 0.3 মিলিগ্রাম পার ডিএল বেড়ে যাওয়ার কথা, অথবা বেসলাইন থেকে 1.5 টাইমস ইনক্রিজ করে যেতে পারে উইদিন 7 ডেজ। মানে এমন না যে 48 আওয়ার্সে তুমি দেখলে যে তোমার সেরাম ক্রিয়েটিনিন ঠিক আছে, বাট তারপর থেকে তোমার সেরাম ক্রিয়েটিনিন বাড়তে শুরু করেছে, 7 দিনের মধ্যে 1.5 টাইমস বেড়েছে। অথবা আরেকটা বলেছে ইউরিন ভলিউম যদি লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার, অর্থাৎ তোমার 1 ঘন্টায় একজন সুস্থ মানুষের দেহে পার কেজিতে 0.5 ml ইউরিন ফর্মেশন হওয়ার কথা প্রতি 6 ঘন্টায়। তো আমরা 6 ঘন্টা ধরে চেক করব যে একটা মানুষের ইউরিন ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা। আমরা জেনারেলি ইউরিন 1200 থেকে 1300 ml ইউরিন পার ডে আমরা এক্সক্রিট আউট করি। তো সুতরাং এই 1200-1300 ml ইউরিনের যে ফর্মেশনটা রেট, সেখান থেকে ক্যালকুলেশন করে তারা বলেছে যে একটা পার কেজি বডি ওয়েটে 0.5 ml এর কম হলে সেটি অ্যাকিউট কিডনি ইনজুরি বলে। এটাকে বলে কেডিগো গাইডলাইন। বাট নাও এডেজ অনেকে আবার স্টেজিং করে যে কিডনির স্টেজটা কোন স্টেজে আছে। ধরো আমি বুঝলাম অ্যাকিউট কিডনি ইনজুরি, কিন্তু সেটা কোন স্টেজে, স্টেজ গুলোকে আবার করার জন্য রাইফেল ক্রাইটেরিয়া আছে। রাইফেল ক্রাইটেরিয়ার শব্দটা রাইফেল বলার হচ্ছে RIFLE। আর তে রিস্ক, আই তে ইনজুরি, এফ তে ফেইলোর, এল তে লস, ই তে এন্ড স্টেজ কিডনি ডিজিজ। অর্থাৎ এই 5টা স্টেজ, এটাকে 5টা স্টেজ বলছে: রিস্ক স্টেজ, ইনজুরি স্টেজ, ফেইলিওর স্টেজ, লস স্টেজ এন্ড এন্ড স্টেজ কিডনি ডিজিজ। আমরা এটার প্রত্যেকটারই ডেফিনেশনে দুইটা প্যারামিটারকে নেওয়া হয়েছে, জিএফআর ক্রাইটেরিয়া এবং ইউরিন আউটপুট ক্রাইটেরিয়া। জিএফআর ক্রাইটেরিয়া, আমরা যদি সেরাম ক্রিয়েটিনিন 1.5 টাইমস বেড়ে যায় অথবা জিএফআর
25% ডিক্রিজ করে। অপরদিকে ইউরিন আউটপুট যদি 0.5 ml পার কেজি পার আওয়ার অর্থাৎ 6 আওয়ার ধরে এর কম হয়, দুটো ক্রাইটেরিয়াকে মাথায় নিয়েছে, জিএফআর ক্রাইটেরিয়া এবং ইউরিন আউটপুট ক্রাইটেরিয়া। এই লেভেলে থাকলে তাকে রিস্ক স্টেজ বলা হয়। এরপর ইনজুরি স্টেজে সেরাম ক্রিয়েটিনিন 2 টাইমস যদি বেড়ে যায় বা জিএফআর যদি 50% ডিক্রিজ করে, আর ইউরিন আউটপুট 0.5 ml পার কেজি পার আওয়ার এটি 12 ঘন্টা ধরে যদি একই স্টেজে চলে, তাহলে তাকে বলা হচ্ছে ইনজুরি স্টেজ। ফেইলিওর স্টেজ কাকে বলছে? যার সেরাম ক্রিয়েটিনিন 3 টাইমস বেড়ে যাবে অথবা জিএফআর 75% ডিক্রিজ করবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। অপরদিকে ইউরিন আউটপুট যদি 0.3 ml, 0.5 ছিল এখন 0.3 ml পার কেজি পার আওয়ার 24 আওয়ার্স ধরে 24 ঘন্টা ধরে যদি তোমার কি বলে ইউরিন আউটপুট এই লেভেলে থাকে, অথবা 12 ঘন্টা ধরে কোনো ইউরিনই প্রোডাকশন হয়নি, এক বিন্দু ইউরিন হবে না, যাকে বলে অ্যানিউরিয়া, এটাকে বলে ফেইলিওর স্টেজ, অর্থাৎ তোমার কিডনি ফেল করছে। লস স্টেজ অর্থাৎ কমপ্লিট লস অফ কিডনি ফাংশনস, পারসিস্টেন্স অ্যাকিউট রেনাল ফেইলিওর, এটি যদি 4 সপ্তাহ ধরে চলে। আর এন্ড স্টেজ হচ্ছে তুমি 3 মাসের মধ্যে মারা যাবে। এন্ড স্টেজ কিডনি ডিজিজ উইদিন 3 মান্থস, মানে তোমার যে যদি থাকে তাহলে তাকে বলা হচ্ছে এন্ড স্টেজ কিডনি ডিজিজ। তাহলে কিডনি আর কোনো ফাংশনই করছে না, তোমার ডায়ালাসিস করে যতদিন বাঁচা যায়। তো এই ক্রাইটেরিয়া গুলো এখানে আমরা লিখে দিয়েছি, এগুলো দেখে আমরা বলতে পারি যে কিডনির যে রোগটা হয়েছে এই রোগটা কোন স্টেজে আছে, রিস্ক স্টেজ নাকি ইনজুরি স্টেজ নাকি ফেইলিওর স্টেজ। এই 3টা স্টেজ পর্যন্ত আমরা মোটামুটি এটাকে রিভাইভ করার চান্স আছে। লস বা এন্ড স্টেজে চলে গেলে আর সুযোগ নাই ওই কিডনি ফাংশন করার। ট্রিটমেন্টটা দেখো, আমরা মেইন অবজেক্টিভ হচ্ছে ট্রিটমেন্টের যে আমাদের যে ইউরিন যদি ফর্মেশন না করতে পারে তাহলে সাডেনলি তোমার হার্ট অ্যাটাক করবে, কার্ডিওভাস্কুলার কলাপস হয়ে যাবে এবং ডেথ হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রধান কাজটাই হবে যাতে হার্ট ফেইলিওর না করে। তো আমরা যে কারণে আমাদের কিডনি ডিজিজটা হয়েছে আইডেন্টিফাই করা এবং সেই কজটাকে দ্রুত রিমুভ করা। ধরো কেউ এনএসএড নিচ্ছে, কেউ কে বলে পেনিসিলিন নিচ্ছে, কেউ অ্যামাইনোগ্লাইকোসাইড নিচ্ছে, বা কেউ এন্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছে, তার এই কি বলে প্রবলেম গুলোকে সেখান থেকে তাকে সেগুলোকে স্টপ করাতে হবে। এবং এই স্টপ গুলো করানোর পর আমাদের কিডনি ফাংশনটা বিশেষ করে সেরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আউটপুট দুটোকেই প্রাধান্য দিতে হবে। টাইম টু টাইম সেরাম ক্রিয়েটিনিন চেক করা এবং ইউরিন আউটপুট। তুমি যদি কিডনির পেশেন্টকে দেখো তাদেরকে শুরুতেই একটা পট ধরিয়ে দেয়, কি বলে ইউরিন কালেকশন পট, বাজারে কিনতে পাওয়া যায়, 200 টাকা 250 টাকা দাম, প্লাস্টিকের। ওই ইউরিনের কালেকশন করার জন্য ওই পট গুলো দিয়ে দেয় যে ইউরিন মাপবে, ভলিউম মাপে ডক্টররা। অথবা ইউরিনারি ক্যাথেটার দিয়ে তোমার ইউরিনটাকে দ্রুত পাস করতে হবে। আবার ডায়েটরি ইনজেকশন, পটাশিয়াম বা ফসফরাস যদি কেউ খেয়ে থাকে সেই পটাশিয়াম ফসফরাস যাতে বেশি না খায় সেগুলোকে মনিটর করতে হবে। প্রিরেনাল কজ হলে আমরা আইভি ফ্লুইডটা দেব। প্রিরেনাল কজ আমরা কজগুলো 3টা বলেছি, প্রিরেনাল, ইন্ট্রিনজিক এবং পোস্টরেনাল। প্রিরেনাল কজ হলে আমাদের আইভি অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। যদি ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে অ্যাড্রেনালিন অর নরএপিনেফ্রিন ইনজেকশন মারতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হার্টের আউটপুট বাড়ার জন্য ডোবিউটামিন ইনজেকশন দিতে হবে। অর্থাৎ 3টা জিনিস আমাকে ফলো করতে হবে। নাম্বার 1 আইভি ফ্লুইড ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে আমাদের বিপি ইনক্রিজ করার জন্য অ্যাড্রেনালিন, এবং হার্ট পাম্পিং ইনক্রিজ করার জন্য ডোবিউটামিন। 3টা জিনিস আমাকে প্রিরেনাল কজে দিতে হবে, দিলে প্রিরেনাল কজটা সাময়িকভাবে দূর করা যাবে। যদি ইন্ট্রিনজিক রেনাল হয় সেক্ষেত্রে ইন্ট্রিনজিক একেআই হলে তোমার স্টেরয়েড ইউজ করতে হবে। আমাদের বাজারে যে স্টেরয়েড গুলো আছে, ডেক্সামিথাসোন, বিটামিথাসোন অথবা প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, এই ড্রাগ গুলো কিডনি পেশেন্টদেরকে প্রচুর প্রেসক্রাইব করা হয় স্টেরয়েড দিয়ে। তোমার এই ইন্ট্রিনজিক রেনাল কজ গুলোকে কিছুটা দমানো হয়। আর আমাদের যে ধরনের টক্সিক
প্রোডাক্টগুলো যদি কেউ খেয়ে থাকে, বিশেষ করে এসি ইনহিবিটর, এআরবি, অ্যামাইনোগ্লিকোসাইড, পেনিসিলিন, এনএসএইডস বা প্যারাসিটামল, এগুলোকে ডিসকন্টিনিউশন করতে হবে। যারা এই ড্রাগগুলো নিচ্ছে তাদের সেগুলো স্টপ করাতে হবে। এবং পাশাপাশি ফ্রুসেমাইড আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করলে কিছুটা ফ্লুইড শরীর থেকে বের করার সুযোগ থাকবে। পোস্ট রেনাল যদি হয়, পোস্ট রেনালে সাধারণত আমরা ইউরিনারি ক্যাথেটার ইউজ করে আগে ইউরিনটা বের করি, এবং তোমার কোনো প্রয়োজন পড়লে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকলে সেটি সার্জারি করে দ্রুত সেই অবস্ট্রাকশনটাকে রিলিফ করতে হবে। আমাদের যদি স্টোন থাকে, স্টোনটাকে রিলিফ করে দিতে হবে। তো ইউরিনারি ক্যাথেটার গেলেই দেখবা যে পেশেন্টকে একটা ক্যাথেটার পরিয়ে দিচ্ছে, যাতে ইউরিন যেটা তৈরি হচ্ছে সেটাকে বের করে দেওয়ার জন্য। তো এটা পোস্ট রেনাল। আমরা তিনটা কজ এবং তার তিনটা ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন রয়েছে, সুতরাং আমাদেরকে সেই ট্রিটমেন্ট অপশনগুলো চয়েস করার ক্ষেত্রে প্যাথোফিজিওলজিটা জানা খুবই জরুরি। এখন আমার কজ হচ্ছে ইন্ট্রিনজিক, আর আমি ট্রিটমেন্ট দিচ্ছি কি বলে প্রিরেনাল, এটা কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, আমরা প্রিরেনালের যে ট্রিটমেন্ট তা দিয়ে ইন্ট্রিনজিক হবে না, ইন্ট্রিনজিক দিয়ে পোস্ট রেনাল হবে না। সুতরাং সেই বিষয়গুলোকে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যে তার কজটা কি এবং তার সে হিসেবে আমাদের সার্ভিসটা কি দিতে পারি। আমরা রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ হেমোডায়ালাইসিস আমরা করতে পারি। হেমোডায়ালাইসিস করার সময় আমরা ইন্টারমিটেন্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আইআরআরটি, সিআরআরটি করতে পারি। সেখানে হেমোডায়ালাইসিস করার সময় ডায়ালাইজিং সলিউশন এবং ইয়েগুলো আমরা করতে পারি। তো পসিবল কমপ্লিকেশনস কি হতে পারে সেটি আমরা এখানে লিখেছি। এখানে আমরা যদি আইভি ফ্লুইড ব্যবহার করি, পটাশিয়ামের লেভেল বেড়ে যেতে পারে। পটাশিয়ামের লেভেল বেড়ে গেলে এরিথমিয়া হওয়ার চান্স আছে। তো সুতরাং এটাকে খেয়াল রাখতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যেতে পারে আমরা যদি আইভি ফ্লুইড ব্যবহার করি। সেক্ষেত্রে সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন অফ বাইকার্বনেট ও সাইট্রেট বাফার ইউজ করতে হতে পারে, বাইকার্বনেট আয়ন থাকতে লাগবে। হাইপার ফসফেটেমিয়া আমরা চেক করতে পারি। চেক করলে ফসফেট লেভেল যদি বাড়ানো থাকে তাহলে ফসফেট বাইন্ডার দিয়ে ফসফেট গুলোকে বের করে দিতে পারি। পালমোনারি এডিমা ফর্ম করতে পারে, কারণ আমরা যেহেতু ফ্লুইড শরীরে বেড়ে যাচ্ছে, তোমার লাংসে ফ্লুইড জমে যেতে পারে। তো এটি খেয়াল রাখতে হবে যে লাংসে যেন ফ্লুইড জমে না যায়। এগুলো হচ্ছে পসিবল কমপ্লিকেশনস। চারটা পসিবল কমপ্লিকেশনস আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া, পটাশিয়ামের লেভেল। ডাক্তারের সাথে কথা বলার সময় এগুলো বললে তারা বুঝতে পারবে যে তারা তারা যেন কনসাস থাকে যে পেশেন্টের কোথায় প্রবলেম হচ্ছে। পটাশিয়াম লেভেল, ফসফেট লেভেল, বাইকার্বনেট লেভেল এবং পালমোনারি ইডিমা, আমাদের যে লাংসে পানি জমে যাওয়া, এগুলো খেয়াল রাখতে হবে। যদি হাইপার ক্যালেমিয়া হয়ে যায় তাহলে ডায়েটারি রেস্ট্রিকশন, ইনসুলিন ইমিডিয়েটলি মারতে হতে পারে। পটাশিয়াম বাইন্ডিং রেজিন দিয়ে পটাশিয়াম গুলোকে দূর করে ফেলতে হবে এবং ডায়ালাইসিস প্রয়োজনে করতে হতে পারে। এগুলো হাইপার ক্যালেমিয়া কন্ডিশনে আমরা ইউজ করতে পারি। তো আমরা মোটামুটি অ্যাকিউট কিডনি ইনজুরিটা শেষ করেছি। আমাদের যে কজ, প্যাথোফিজিওলজি, সাইন অ্যান্ড সিমটমস, ম্যানেজমেন্ট এবং পসিবল কমপ্লিকেশনস গুলো কি হতে পারে, এগুলো আমরা অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে জানলাম। আমরা আগামী দিন অন্য যে তিনটা ডিজিজ রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া, আমরা আলোচনা করব সেগুলো সম্পর্কে। তোমাদের কোনো কোশ্চেন আছে আজকে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের তিনটা কজেস ছিল, একটা হচ্ছে প্রিরেনাল, আরেকটা হচ্ছে হুম। ইন্ট্রিনসিক, আর পোস্ট রেনাল। তো হুম। স্যার আপনি বলেছিলেন যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে প্রিরেনাল যদি হয় ওটা প্রিরেনাল দিতে হবে, পোস্ট হলে পোস্ট, আর ইন্ট্রিনসিক হলে ইন্ট্রিনসিক। কিন্তু এখানে হুম। এক্সট্রা আরো একটা ছিল যেটা ছিল রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। স্যার হুম। এটা কখন দিব তাহলে? কিছু ক্ষেত্রে দেওয়া যায়, যে ওই যে আমরা বললাম প্রিরেনালের ক্ষেত্রে আইভি অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে। সে আইভি অ্যাডমিনিস্ট্রেশনটাই তো ইন্টারমিটেন্ট
রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি তোমাকে কি বলে কিছু কিছু ক্ষেত্রে আমরা হিমোডায়ালাইসিস করতে হতে পারে, যেমন এমন পর্যায়ে চলে গেছে যে তাকে ঔষধ দিয়ে আর হচ্ছে না, সেটি প্রিরেনাল হোক, ইন্ট্রিনজিক হোক, পোস্ট রেনাল হোক। সেক্ষেত্রে তিনটার যে কোনো ক্ষেত্রেই তুমি ট্রিটমেন্ট দেওয়ার ফলে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাকে হিমোডায়ালাইসিসে দিতে হতে পারে। হিমোডায়ালাইসিসে দিয়ে তাকে আমি কি বলে রিপ্লেসমেন্ট যে ফ্লুইড গুলো রয়েছে, আইভি ফ্লুইড গুলো দিয়ে সেগুলোকে রিপ্লেস করা। তোমার হিমোডায়ালাইসিস যখন আমরা পড়েছি ক্লিনিক্যাল ফার্মেসিতে হিমোডায়ালাইসিস পড়ানোর কথা, সেখানে আমরা বলেছি যে হিমোডায়ালাইসিস করার সময় কিন্তু একটা রিপ্লেসমেন্ট ফ্লুইড দিতে হয়। হ্যাঁ, সেই ফ্লুইড গুলো আমরা তখন দিয়ে দিই। অর্থাৎ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা তখনই ব্যবহার করি যখন উপরের তিনটা পদ্ধতি ব্যবহার করার পরেও যার উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে হিমোডায়ালিসিসে তোমাকে যেতে হবে। আর কারো কোশ্চেন আছে? তোমার গত ক্লাসে যে অ্যাটেন্ডেন্সের কথা বলেছিলাম, তোমরা তো টেক্সট করো নাই যে কারা কারা উপস্থিত ছিল। আজকে আমাদের উপস্থিতিটা আমি লিখে নেই, দাঁড়াও। আমি দেখতে পাচ্ছি হাসনাইন আছে। হাসনাইনের রোল কত? 36? আর আমাদের আসসালামু হচ্ছে আলাইকুম। ডক্টর হ্যাঁ, জি স্যার, আমার রোল 36, আমি হাসনাইন স্যার। হলো আর তোমাদের রোল তো 1 থেকে 36 পর্যন্ত, তাই না? জি স্যার। আছে স্যার এক আমরা শুধু অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছিলাম, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, গত ক্লাসেরটাও তো দেও নাই। স্যার আমাদের আচ্ছা ঠিক সিআর আছে। প্রথম ক্লাস থেকে সবগুলো অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছে স্যার, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হবে স্যার। ঠিক আছে, তাহলে আমাকে আজকের যে অ্যাটেন্ডেন্সটা আছে, এবং আমি মনে হয় 28 ফেব্রুয়ারি, জি স্যার। ফেব্রুয়ারিতেও আমি একটা ক্লাস নিয়েছি অনলাইনে। এই দুটো ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্সে মার্কস আছে, আমাকে অ্যাটেন্ডেন্স গুলো অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার, সিআররা শেয়ার করে দিবেন স্যার আজকে। ওকে, তাহলে আমরা মিডের সিলেবাসটা হ্যাঁ, মিডের সিলেবাস হয়েছে আমরা 5 তারিখ পর্যন্ত আমাদের যতটুকু অগ্রগতি হবে, আমার মনে হয় এই চ্যাপ্টার আমি শেষ করে ফেলতে পারবো। স্যার 4 তারিখ স্যার, শনিবার 4 তারিখ পরে। 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ। তাহলে 4 তারিখেই আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা তো এগুলো শেয়ার করেছি, তোমরা বাসায় দেখে নিও, এই দুটো স্যার চ্যাপ্টারের উপর মিড হবে। প্রথমে যেগুলো করছিলেন এগুলো কি এগুলো চেঞ্জ হয় নাই স্যার? না 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 না, আমরা চেঞ্জ করিনি, আমাদের সিলেবাস তো একই আছে। আমরা খুব বেশি চেঞ্জ করিনি, দুই একটা ওয়ার্ড হয়তো চেঞ্জ আছে, এই বেশি না। তাহলে স্যার আমরা আপডেট গুলো নিব, মানে এখন যেটা হ্যাঁ, দেওয়া আছে? আপডেট গুলো আমাদের ক্লাসের কম্পিউটারে আছে, আর লাগলে আমি প্রয়োজনে মারুফ আর ইয়েকে আমি শেয়ার করে দেবো। আর স্যার এবার শওকত আলী স্যারের পার্ট থাকবে না, শুধু না আপনারটাই না, থাকবে না? শুধু আমারটাই থাকবে, আমারটাই থাকবে। এই জন্য স্যার চ্যাপ্টারটা বড় হয়ে যাচ্ছে সিলেবাসটা। না, আমাদের দুটো দুটো চ্যাপ্টার তো মিডে থাকবে, কারণ মিডে কোশ্চেন 30 মার্কের আর ফাইনাল 50। ফাইনালে 5টা চ্যাপ্টার মিলে 50, আর এখানে আমার 2 চ্যাপ্টার মিলে 30, সুতরাং বুঝতেই পারছো যে জি স্যার। load স্যার ব্যাচ বেশি। ওয়ানে কি মিডে শওকত আলী স্যার ছিল? হ্যাঁ, শওকত আলী স্যারেরটা ছিল, এখন শুধু আপনি নিচ্ছেন মিড? আমি নেবো শুধু। জি, থ্যাংক ইউ স্যার। স্যার এবার কি আমরা অপু স্যারের ক্লাসটা পাবো কি স্যার? অপুর সিলেবাস আমি শেষ করব, আমার এই দুটো শেষ হলে আমি অপুর সিলেবাস শুরু করব। ও, তাহলে এবার আপনারা দুইজনই নিচ্ছেন পুরোটা? হ্যাঁ, আমরা এই দুজনে পুরোটা নিব। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করি তাহলে। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। ভালোভাবে থাকো সবাই, ভালো ঈদ করো।